জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, জামালদাহ বলে একটি গ্রাম রয়েছে কোচবিহারের মেখলিগঞ্জে। অন্যান্য সমস্ত গ্রামের মতো সেখানে মন্দির আছে, মসজিদ আছে, হাসপাতাল আছে, সিনেমা হল আছে, বাজার আছে, হাট আছে এবং অবশ্যই হিন্দু মুসলিমরা তারা সম্প্রীতির সঙ্গে বছরের পর বছর দীর্ঘদিন ধরে যুগের পর যুগ ধরে একসঙ্গে আছেন। এবং অন্যান্য গ্রামে এখন যেমন তৃণমূল আছে, তৃণমূলের দুষ্কৃতীরা আছে, একইভাবে গত 14 সাড়ে 14 বছর ধরে এই দুষ্কৃতীরা যেমন করে গোটা রাজ্যে দানা বেঁধেছে, একইভাবে জামালদহেও বেড়ে চলেছে। এবং এমন একটা কাণ্ড হয়েছে, যে কাণ্ড হয়েছিল তামান্নার সঙ্গে, যেভাবে একটা শিশুর ওপরে অত্যাচার করা হয়েছিল এবং উপনির্বাচনের ফল প্রকাশের পরে তৃণমূলের দুষ্কৃতীরা একজন শিশু কন্যাকে হত্যা করেছিল। একই কাণ্ড যেমন কাকদ্বীপে ঘটে, একই কাণ্ড যেমন দিনাজপুরে ঘটে, রায়গঞ্জে ঘটে, শিলিগুড়িতে ঘটে, হাঁসখালিতে ঘটে, তেমনিভাবেই এই জামালদহে গত 22শে জানুয়ারি একটি শিশুকন্যা 11 বছর বয়স, সে গিয়েছিল। গ্রামের যেমন শিশুরা যায় কাঠ কুড়োনোর জন্য, একটি গরিব পরিবারের শিশুকন্যা এবং অবশ্যই সনাতন হিন্দু ধর্মাবলম্বী পরিবারের কন্যা, সে গিয়েছিল কাঠ কুড়োতে। তো সেই আধা জঙ্গলের মধ্যে তাকে একা পেয়ে এনামুল মিয়া নামে একজন 60 বছরের বেশি একজন বয়স্ক এনামুল মিয়া, আপনারা বুঝতেই পাচ্ছেন যে দিদির সাধের দুধেল গাই, লুঙ্গি এবং টুপি বাহিনী, দুষ্কৃতী বাহিনী যেভাবে মর্মান্তিকভাবে যেভাবে অত্যাচার নিগ্রহ করে আসছে গোটা রাজ্য জুড়ে, একইভাবে জামালদহের সেই হিন্দু শিশুকন্যার ওপরে অত্যাচার চালিয়েছে, জঘন্যতমভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। এবং তার পরের কাণ্ডটা হচ্ছে, সেই স্থানীয় গ্রামের কয়েকজন বাসিন্দা সেই এনামুলকে দেখতে পায়। এনামুল যেহেতু শাসক দলের ছত্রছায়ায় বেড়ে ওঠা, সে হুমকি দিতে থাকে যাতে করে কোনো অভিযোগ দায়ের না করা হয়। এই যে শিশুকন্যাটির পিতা মাতা এবং তার পরিবারের সদস্যরা জামালদহ ফাঁড়িতে গিয়ে তারা অভিযোগ জানায়, মেখলিগঞ্জ থানার অফিসার ইনচার্জের উদ্দেশ্যে তারা আর্জি জানায় যে দ্রুত ধরা হোক দুষ্কৃতীকে একদম সরাসরি হাতে নাতে তারা ধরে ফেলেছিল। কিন্তু এফআইআর রুজু করতে বেশ খানিকটা দেরি হয় এবং তার বিরুদ্ধে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। বেশ কিছু হাতাহাতি বা ইট ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটে। জামালদহে আজকে 12 ঘন্টার বন্ধ পালিত হয়েছে। এনামুলকে ধরে তার বিরুদ্ধে কোন কোন ধারায় কোন কোন মামলা রুজু করা হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে জানা যাচ্ছে নাকি এনামুলকে ধরা হয়েছে। তাকে কি বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, নাকি তার বিরুদ্ধে পক্সো আইনে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হবে, তার বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া হবে, সেটা আমাদের জানা নেই। তার কারণ এর আগে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, অভয়াকাণ্ড থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে একদম কামদুনি, একাধিক জায়গায় যেভাবে গাফিলতি ঢাকার চেষ্টা করা হয়েছে, দুষ্কৃতীদেরকে আড়াল করার চেষ্টা করা হয়েছে, যেভাবে দেখেছেন যে দুর্গাপুরের ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেয়েরা যেন রাত্রে না বেরোয়। তিনি হাঁসখালি কাণ্ড থেকে শুরু করে একাধিক কাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন কারো সঙ্গে কারো প্রেমের সম্পর্ক থাকতে পারে, কারো সঙ্গে কোনো মেয়েটিকে তিনি দাগিয়ে দিয়েছিলেন অন্তঃসত্ত্বা বলে, ইত্যাদি ইত্যাদি। সেই জঘন্যতম কাণ্ডগুলো, সেই উক্তিগুলো আর আমরা উচ্চারণ করতে চাই না। শুধু আমরা এই কথা বলতে চাই যে আমাদেরই শিশুকন্যাদের ওপরেই কি নজর থাকে এই ধরনের দুষ্কৃতীদের, এই ধরনের এনামুল বাহিনীর? দিনের পর দিন ঘটে চলেছে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নদিয়ার ফুলিয়াতে গিয়েছিলেন। কৃত্তিবাস ওঝার একটি মূর্তি স্থাপন করার পরে তিনি এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তার নিন্দা, তার যে দুঃখ, তার যে পরিতাপের কথা, তার সেগুলো তিনি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে যতদিন পর্যন্ত এই ধরনের এই রাজত্ব থাকবে, ততদিন পর্যন্ত এই রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে যোগাযোগ রাখা অন্যান্য এপারের মুসলিমদের, দুষ্কৃতী মুসলিমদের যাদেরকে আড়াল করার চেষ্টা করা হবে, তাদের দৌরাত্ম্য, তাদের দাপট বেড়ে চলবে। শুভেন্দুবাবু আপনারা জানেন নন্দীগ্রামের বিধায়ক। নন্দীগ্রামেও কিন্তু কিছু কিছু মহল্লা রয়েছে, কিছু কিছু পাড়া রয়েছে, বেশ কিছু ঘাঁটি রয়েছে, সেখানে মুসলিমরা সংখ্যা গুরু। সেই সমস্ত বুথে গড়চক্রবেড়িয়া, সাতেঙ্গাবাড়ি, এই ধরনের জায়গাগুলো অন্যতম। তো আজকে সেই সাতেঙ্গাবাড়ি, যেখানে মুসলিম মহল্লা, তার একদম কাছে একটি জায়গা রয়েছে রানীচক। রানীচক হচ্ছে একদম খেজুরি এবং নন্দীগ্রামের সীমানা এলাকায়। যে খালটা আপনারা জানেন তালপাটি খাল, সেই তালপাটি খালের কথা আপনারা বামফ্রন্ট আমলে আপনারা বেশি করে শুনতে পেয়েছিলেন। তালপাটি খালকে কেন্দ্র করে এপারে ওপারের যুদ্ধ এবং প্রাইভেট বা ভাড়াটে আর্মি নিয়ে, ভাড়াটে যোদ্ধাদের নিয়ে যেভাবে নন্দীগ্রামের জমি দখল করার চেষ্টা করেছিল বামফ্রন্টের তৎকালীন নেতারা, এবং তারপরে তারা পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল, সেই তালপাটি খালের একদম সংলগ্ন গ্রাম হচ্ছে রানীচক। সেই রানীচকে
একটি সমবায় ভোট, যেখানে সরাসরি কোনো সিম্বল থাকে না, কোনো দলের সিম্বল থাকে না, শুধুমাত্র সমর্থিত প্রার্থীরা, বিজেপি সমর্থিত প্রার্থী এবং তৃণমূল সমর্থিত প্রার্থী, তাদের মধ্যে একটা ভোটাভুটি হয়। এবং সমবায় ভোটকে কেন্দ্র করে যা দেখা গেছে গত কয়েক বছরে এই তৃণমূলের রাজত্বে, তৃণমূল যেগুলোতে ঘাঁটি গেড়ে বসেছিল সেইগুলো আস্তে আস্তে করে বিজেপি বা শুভেন্দুবাবু, মানে নন্দীগ্রামের যদি উদাহরণ আপনারা সামনে রাখেন, যে 33টা সমবায়ের ভোটের মধ্যে 30টার কাছাকাছি 29টা সমবায়ে ইতিমধ্যে বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা দখল করেছেন। আজকে ছিল সেই নন্দীগ্রামের রানীচকে একটি সমবায়ের ভোট, এবং আগের রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। সেখানে তৃণমূলের যে ভাড়াটে গুন্ডারা সাতেঙ্গাবাড়ির দিক থেকে বা অন্যান্য জায়গা থেকে এনে একদম রাত্রে, মাঝরাতে সেখানে আক্রমণ চালানো হয়, এবং বেশ কয়েকজন মহিলা, শিশু এবং পুরুষ তারা আক্রান্ত হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন, এবং তাদেরকে হাসপাতালে পাঠাতে বাধ্য হয় ভারতীয় জনতা পার্টির নেতারা, স্থানীয় নেতারা। সেই সূত্রে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত কয়েকজন মহিলা অসুস্থ, এবং আজকে দিনভর সেই সমবায়, সামান্য একটি সমবায়ের ভোটকে কেন্দ্র করে সেখানে পুলিশে ছয়লাভ, এবং দেখা যায় যে ভোটের শেষে এই আতঙ্ক এবং হিংসার কারণে বিজেপি সমর্থিত প্রার্থীরা কিছুটা পিছিয়ে পড়েন। সেখানে 40টা আসনের মধ্যে 27টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, বাকি আসনগুলিতে যেতে বিজেপি সমর্থিত প্রার্থীরা। এবং তারপরে যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্য কিন্তু সেই একদম জমি আন্দোলনের সময় যেভাবে ভাড়াটে গুন্ডাদের সঙ্গে স্থানীয় নন্দীগ্রামবাসীদের যুদ্ধ হতো, সেই যুদ্ধেরই যেন আরেকটা ছায়া দেখা গেছে নন্দীগ্রামে। দিনভর ছিল নন্দীগ্রাম উত্তপ্ত, সেখানেও সেই লুঙ্গি বাহিনী, টুপি বাহিনীর দাপট এবং পুলিশের উপস্থিতি সত্ত্বেও সেখানে যেভাবে উত্তেজনা, যেভাবে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন, এবং তার পরবর্তী পরিস্থিতি কি হতে পারে না হতে পারে সেটা আমাদের না জানা থাকলেও ভোটের আগে আগে এটা কিন্তু অত্যন্তভাবে উল্লেখযোগ্য। এই কারণে দেখুন, 2021 সালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হারিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে আর নন্দীগ্রাম মুখ হয়নি, মানে গত 4.5 বছর 5 বছরে আর একদিনের জন্যও মমতা ব্যানার্জিকে দেখা যায়নি নন্দীগ্রামের মাটিতে পা রাখতে। তার ভাইপো, ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি গিয়ে সেখানে কিছু ওই স্বাস্থ্য শিবির টাইপের কিছু একটা অনুষ্ঠান করেছেন, এবং অনেকে মনে করছেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এবার একজন ভাইপোর বিরুদ্ধে তাহলে কে দাঁড়াবে? ইতিমধ্যেই মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, আবার তৃণমূলের অনেকে মনে করছেন এবং বিজেপিরও অনেকে মনে করছেন যে ভাইপোর বিরুদ্ধে এবার হয়তো ভাইপোর লড়াই হবে। শুভেন্দু বাবুর ভাইপো দিলু ডাকনাম, সে হয়তো তার বয়স যদি সাপোর্ট করে, তাহলে যদি ভাইপো প্রতিদ্বন্দ্বিতা করেন নন্দীগ্রামে, ভাইপো ভার্সাস ভাইপো এই লড়াইটা দেখতে চলেছে গোটা রাজ্য। এবং নন্দীগ্রাম যেহেতু একটা জমি আন্দোলনের কারণে একটা পরিবর্তনের অন্যতম মাটি হয়ে গিয়েছিল, নন্দীগ্রাম যদিও ব্রিটিশ আমল থেকে এখানে একটা বিদ্রোহের মাটি হিসেবে বলা হয়, জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার, তার অন্যতম শরিক ছিল নন্দীগ্রাম। তো নন্দীগ্রাম সবসময়ই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পথ থেকে একটা সামনের সারির নাম। সেখানে যেমন করে স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস রয়েছে, অনেক হিংসাত্মক আন্দোলন রয়েছে, অনেক সশস্ত্র সংগ্রাম রয়েছে, নিরস্ত্র সংগ্রাম রয়েছে, অহিংস সংগ্রাম রয়েছে, নন্দীগ্রাম এখনো পর্যন্ত এমন একটা নাম। সেই কারণেই আমরা কোচবিহারের মেখলিগঞ্জের আজকের এই নির্মম এবং জঘন্যতম কাণ্ডের সঙ্গে নন্দীগ্রামের ঘটনাও উল্লেখ করলাম। আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগবে, এবং যদি মনে হয় যে এই এপিসোড আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, তার কারণ যেভাবে এনামুল মিয়ার মতো লোকেরা, এনামুল মিয়ার মতো প্রৌঢ় দুষ্কৃতীরা তারা আমাদেরই শিশুকন্যাকে টার্গেট করে এবং তাদের ওপরে অত্যাচার করে, তারপরে পুলিশ এফআইআর রুজু করতে দেরি করে, এবং তারপরে যখন একটা বড় বিক্ষোভ শুরু হয় তারপরে অ্যারেস্ট করা হয় দুষ্কৃতীকে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলেছে, আগেও ঘটেছে। অনেকের মনে হবে যে এই ধরনের ঘটনা হয়তো ছোট ঘটনা বা কোনো সামান্য ঘটনা, কিন্তু এটা আমাদের মতো বাড়িতে যাদের শিশুকন্যা রয়েছে, আপনাদের মতো পরিবারে যাদের শিশুকন্যা রয়েছে, আত্মীয়দের মধ্যে, বন্ধুদের মধ্যে, তাদের কাছে এই ঘটনা মোটেও ছোট ঘটনা নয়, অত্যন্ত বড় ঘটনা, অত্যন্ত আশঙ্কার, অত্যন্ত উদ্বেগের। এই ধরনের ঘটনাকে উৎসাহ দেওয়ার কোনো ব্যাপার নেই, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই ধরনের ঘটনা ঘটলে যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, সেই কারণেই আমরা আলাদা করে এই এপিসোডটি তৈরি করলাম।
সবাই ভালো থাকবেন। আপনারা মনে করলে এই এপিসোডটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই এপিসোড শেষ করার আগে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি এবং এই ধরনের জঘন্য নির্মম ঘটনা যাতে আর না ঘটে সেই প্রার্থনা করে আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।